গৌতম দা, আপনি বহু ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন, দেশের হ্যাঁ, বাইরে। হ্যাঁ। চিত্র পরিচালক গৌতম ঘোষকে এখনো একটা ফিল্ম ফেস্টিভ্যাল কতটা এক্সাইট করে? আহ, মানে আসলে মানুষের যে এক্সাইটমেন্টটা হুম, সেটা একটা সময় এবং বয়সের উপর নির্ভর করে। হুম, একদম যখন অল্প বয়স ছিল তখন যে এক্সাইটমেন্ট ছিল, প্রচন্ড এক্সাইটমেন্ট, অনেক ফেস্টিভ্যালে ঘুরে বেড়াতাম। এখন সেটা অনেক কমে গেছে। আচ্ছা, হ্যাঁ, হুম, কারণ অনেক অভিজ্ঞতা হয়েছে ফেস্টিভ্যালের। আর ফেস্টিভ্যালের ছবি দিয়ে তারপরে সেই একই সেই প্রেস কনফারেন্স, একই কথা, হ্যাঁ, নতুন কিছু সন্ধান পাই না। তবে একটা জিনিস নিশ্চয় যে এই যে একটা বিবর্তন হয়েছে অ্যানালগ থেকে ডিজিটাল, হ্যাঁ, এই যুগের যে দৃষ্টিভঙ্গি, কিভাবে তারা ছবি করছেন, কিভাবে দেখছেন, সেইগুলো সবসময় দেখতে ইচ্ছে করে। আর আমি যেটা মনে করি, সিনেমা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা পরিবর্তনশীল প্রথম থেকেই একেবারে। আচ্ছা, ধরো প্রথমে সিনেমাটা ছিল ক্যামেরাম্যানের ছবি তোলা, মানে চলন্ত, মানে মানে চলমান ছবি তোলা। তারপর এলো এডিটার, ওটাকে এডিট করে দেখানো। তারপর পরিচালক এলেন, তারা নাটক তৈরি করলেন, অনেক কিছু তৈরি করলেন। আহ, এই করে আহ, মানে নির্বাক ছবির জন্ম হলো। এবং নির্বাক ছবির যে বিবর্তন হয়েছিল সেটা একটা অসাধারণ। নির্বাক ছবি যখন চূড়ান্ত একটা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়, সেটা সোভিয়েত রাশিয়ায়, আমেরিকায়, ইউরোপে, আহ, তার তো ইতিহাস আমরা জানি, সে অসাধারণ সব কাণ্ড হয়েছিল। হঠাৎ তখন আহ, প্রযুক্তিবিদরা সাউন্ড নিয়ে এলেন। হ্যাঁ, নির্বাক ছবি একেবারে নোজ ডাইভ বলে না, একেবারে নে- মানে মানে মুখ এমন থুবড়ে বিরাট পড়ল। ধাক্কা খেলো, মুখ থুবড়ে পড়লো হ্যাঁ, একদম। আহ, এবং মুখ থুবড়ে পড়ার পর দেখা গেল যে সাউন্ড আসার পর সিনেমা আবার সেই নাটকে, অপেরাতে ফিরে গেছে। হ্যাঁ, প্রচুর কথা, প্রচুর গান, প্রচুর এইসব। হ্যাঁ, হুম, ওই সিনেমা, ওই যে ভাষাটা তৈরি হয়েছিল সে নষ্ট হয়ে গেল। কিন্তু আবার সৃষ্টিশীল মানুষেরা, পরিচালকরা, টেকনিশিয়ানসরা, তারা সাউন্ড সিনেমার একটা ভাষা তৈরি করলেন। ঠিক। ফলে এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল দীর্ঘদিন, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে বিমূর্ত মাধ্যম। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইটে মানে একটা গ্রে স্কেল, মানে একদম ব্ল্যাক টু হোয়াইট, তার মধ্যে যে গ্রে স্কেলটা, হ্যাঁ, তার মধ্যে সমস্ত পৃথিবীর রং আমরা দেখি। আমরা দেখি না, মানে আমরা আহ, একটা বিমূর্ত, সেটা দেখে আনন্দ পেতাম, বা এখনো পাই যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখি। হ্যাঁ, কিন্তু তারপরে কালার ঢুকে পড়লো। হুম, এইভাবে পরিবর্তন হতেই থাকতে গেছে। মানে আমি আমার নিজের ক্যারিয়ারে, আমার নিজের যে চিত্র নির্মাণের এতদিনের অভিজ্ঞতা, আমি নিজেই তো বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে গেছি। ব্ল্যাক এন্ড হোয়াইটে ছবি করেছি, রাইট, কালারে করেছি, অ্যানালগ সাউন্ড করেছি, তারপরে ডিজিটাল ডিজিটাল মাধ্যমে এসেছি। প্রথমে এডিটিংটা চলে গেল নন নন লিনিয়ার এডিটিং। হুম, এবারে ডিজিটালেরও অনেক পরিবর্তন হলো। ফলে আমাকে আপডেটেড হতে থাকতে হয়েছে। মানে এই মাধ্যমে যে নিজেকে আপডেট না করবে সে কিন্তু বাজারের বাইরে চলে যাবে, বাজার ঠিক, থেকে আউট একেবারে। হুম, এরকম আমি অনেক টেকনিশিয়ানসকে দেখেছি যারা কম্পিউটার শেখেনি, পরবর্তীকালে এডিট করতে পারেনি আর। ঠিক, হ্যাঁ, ফলে আমার যেটা মনে হয় যে এটা এমন একটা মাধ্যম, সেটার জন্য সবসময় এই যে আমি বললাম যে অত এক্সাইটমেন্ট লাগে না ফিল্ম ফেস্টিভ্যালে যেতে। হ্যাঁ, কিন্তু তাও যাই, মানে আমার এই নতুনদের কাজ, তারা কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য। আর আরেকটা ব্যাপার, যেটা আমি এইবারে ফিল্ম ফেস্টিভ্যালে খুব জোর দিয়েছি, হুম, যে আলোচনা সভা, হ্যাঁ, মানে হ্যাঁ, মত বিনিময়। হ্যাঁ, এই শুধু সিনেমা দেখলে তো হয় না, অনেক সারা দেশ, বিদেশে নানান দেশের ছবি দেখলাম তা নয়। হুম, সেখানে যারা আসছেন আলোচনা করছেন সিনেমা বিভিন্ন বিষয় নিয়ে, বা সামাজিক বিষয় নিয়ে, হুম, সমাজের সঙ্গে মিডিয়ার সম্পর্ক নিয়ে, সেইগুলো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। ফিল্ম ফেস্টিভ্যাল মানে শুধু সিনেমা দেখা নয়। হুম, আমি আমি কান, ভেনিস বা বহু বহুবার গেছি। হুম, সেখানে বিভিন্ন রকমের এই সমস্ত সেমিনার বা সিম্পোজিয়ামে পার্টিসিপেট করে খুব আনন্দ পেয়েছি, ঋদ্ধ হয়েছি। হ্যাঁ, হুম, তাই এইটাই হচ্ছে ব্যাপার আর কি। ফিল্ম মেকার হিসেবে দেখো একটা জিনিস, ফিল্ম মেকার হিসেবে সবসময় তো আমাকে ভাবতে হয় ঠিক, যে এই পরিবর্তনের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি কিনা। আহ, এমন অনেক ফিল্ম মেকার রয়েছে যারা
ডিজিটাল যুগের সবকিছুকে মেনে নিতে পারছে না। তাদের, আমার নিজের এখনো সেলুলয়েডের যে প্যালেট, যে সফট প্যালেটটা আমার নিজের এখনো ভালো লাগে। ডিজিটাল অনেক উন্নত হয়েছে। আমি তো ডিজিটালে শুটিং করেছি আমার এই শেষের দিকের ছবিগুলো বা নতুন ছবি যেটা দেখানো হবে। কিন্তু আমার লাস্ট সেলুলয়েডে শুট করেছি আমি বেশি দিন আগে নয়, মনের মানুষ 2010-11। তারপর তো হঠাৎ সেলুলয়েড চলে গেল। এখন আমেরিকাতে নোলান, ক্রিস্টোফার নোলান বা আরো কয়েকজন, হ্যাঁ, তারা সেলুলয়েড এখনো ব্যবহার করছে। ফলে কোডাক খানিকটা ম্যানুফ্যাকচার করে। এখন আমার মনে হয় যে হয়তো এমন একটা সময় আসবে সেলুলয়েড ফিরে আসবে, সেলুলয়েড ডিজিটাল দুটো মিলিয়েই হয়তো কাজ হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আপনি যখন আপনার সিনেমা কেরিয়ার যখন শুরু আর কি, সে সময় সোভিয়েত রাশিয়া ছিল। সোভিয়েত রাশিয়া পরবর্তীকালে ভেঙে গেল এবং একটা ফিল্ম ফেস্টিভ্যালে তো সারা পৃথিবীর ছবি দেখা যায়, ন্যাচারালি সারা পৃথিবীর যে পরিবর্তিত আর্থসামাজিক পরিস্থিতি, মানে আজকের মধ্যপ্রাচ্য, মানে আজ থেকে 30 বছর আগেও আমরা সেই অর্থে আইসিসের নাম শুনিনি। সিরিয়া, মধ্যপ্রাচ্যের যে ছবিগুলো বা দক্ষিণ আমেরিকার যে ছবিগুলো, সেখানেও আর্থসামাজিক পরিবর্তনের ছাপ পড়ছে। তো এইটা সিনেমার উপর কিভাবে প্রভাব ফেলেছে? আন্তর্জাতিক সমস্ত জায়গায় আর্থসামাজিক পরিবর্তন, সেটার ছাপ তো সিনেমার মধ্যে রয়েছে। আমি সবসময় মনে করি, আমার ছোটবেলায় মনে করতাম সিনেমা দিয়ে আমি সমাজ পরিবর্তন করবো। হ্যাঁ, সোভিয়েত সিনেমাগুলো সেরকমই ছিল। হ্যাঁ, আরো দেশে ল্যাটিন আমেরিকান সিনেমা থেকে উদ্বুদ্ধ হয়েছিলাম। তাদের যে বিপ্লবী স্পিরিট সিনেমাগুলোর সাংঘাতিক ভাবে আমাদের মানে একেবারে আমরা পাগল হয়ে গেছিলাম দেখে। তা সেটা এখন ব্যাপার হচ্ছে যে এই সিনেমা কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারেনি। সিনেমা যেটা পেরেছে, এই সময়ের স্মৃতিমালাকে ধরে রেখেছে, মানে মেমোরিজ অফ টাইম। সিনেমা আসলে তো বেসিক্যালি আমরা কি দেখি? আমরা সময় দেখতে যাই। আমরা বলি সিনেমা দেখতে যাচ্ছি, কিন্তু আমরা একটা সময় এনক্যাপসুলেটেড, মানে সময়কে নানান ভাবে ব্যবহার করা হয় সিনেমাতে। ধরো, মানে একটা 2 ঘন্টার গল্প তুমি 5 ঘন্টা ধরে বলতে পারো, একটা 10 মিনিটের গল্প অনেকক্ষণ ধরে বলা যায়, কিংবা 2 ঘন্টার গল্প যেমন কাঞ্চনজঙ্ঘা 2 ঘন্টায় বলা যায়। সুতরাং এই সময়ের অভিজ্ঞতা পেতে যাই আমরা। হ্যাঁ, ফলে আমার মনে হয় যে এই সময়ের অভিজ্ঞতাকে ধরে রেখেছে সিনেমা। মানে বিভিন্ন সময়ে যে সামাজিক পরিবর্তন হয়েছে অন্যান্য দেশে এবং আমাদের দেশে, তার প্রতিফলন রয়ে গেছে আমাদের চলচ্চিত্রগুলোতে। ফলে এর একটা মূল্য রয়েছে। তবে ওই মানে তার ভাষারও পরিবর্তন হয়েছে। সোভিয়েত আমলের যে আইজেনস্টাইন, পুডোফকিনের মন্টাজ থিওরি, তারপরে আন্দ্রে বাজার মতো লোক ফ্রান্সে অন্যরকম থিওরি তৈরি করলেন, যেখানে মন্টাজ এবং অন্য ধরনের ট্রিটমেন্টের একটা মূল্য আছে, যার সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে হ্যাঁ, একদম ফরাসি নিউ ওয়েভ ভয়ঙ্কর ভাবে আন্দ্রে বাজার মানে লেখার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। তা এটা তো চলতেই থাকে। আর আরেকটা ব্যাপার, এখন এই যে পরিবর্তন বললাম, কারণ আসলে সিনেমা আসলে তৈরি করেছে তো টেকনোলজিস্ট এবং সায়েন্টিস্টরা। হ্যাঁ, কোনো শিল্পী তো সিনেমা তৈরি করেনি, এটা পুরো যন্ত্র নির্ভর একটি মাধ্যম। এবং সেখানে আমরা দেখি যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, মানে মানে নির্বাক থেকে সবাক হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার হলো, পরিবর্তনগুলো হচ্ছে যারা ক্রিয়েটার, মানে যারা মানে তৈরি করছেন, ক্রিয়েট করছেন, তারা কাজ করছেন, আবার পরিবর্তন হচ্ছে একটা। মাঝখানে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে মার্কেট ফোর্স। আর সেটা আমরা বুঝতে পারি না। মার্কেট ফোর্স বলে যে না, এরপর আর ওটা চলবে না, এটা আনতে হবে। এবং এখন আরেকটা যেটা হয়ে গেছে, মানে প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, প্রত্যেকের হাতের মুঠোফোনে সিনেমা তৈরি করা যায়, অডিও ভিজুয়াল রেকর্ডিং করা যায়। ফলে সিনেমার পারসেপশন বিরাট ভাবে পাল্টে গেছে।
মানে এখন সিনেমা তো একা নয়, হলের সিনেমা। আগে আমাদের কি ছিল, একটা হলে সিনেমা দেখতে যাব, পরিকল্পনা করলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ওই সিনেমাটা দেখবই। এখন মানে হলে যাচ্ছি, ঠিক আছে, তিনটে ছবি চলছে, একটা ঢুকে পড়ি। হ্যাঁ, মানে অনেক এটা হচ্ছে একটা ব্যক্তিগত মানে পার্সোনাল ভিউইং এর জায়গাটা বোধহয় অনেক বেড়ে গেছে, অনেক বেশি না, মানে কালেকটিভ ভিউইংটা নষ্ট হয়ে গেছে, হতে বাধ্য। তার কারণ প্রচুর ছেলে মেয়ে তারা বলে কেন যাবো হলে, এই তো ইউটিউবে দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে। তো ফলে একটা বিরাট পরিবর্তন হয়েছে এই জগতে। হয়তো এমন একটা সময় আসবে যখন সিনেমা অপেরা হাউসের মতো হয়ে যাবে, মানে ট্রু গ্র্যান্ড আর্ট সিনেমা কিছু মানুষ দেখতে যাবেন অনেক দামি টিকিট কেটে। এটা হবে ভবিষ্যতে, ঠিক যেরকম ভাবে অপেরাতে হয়েছে। এখন তুমি যদি কি বলে আমেরিকা বা ইউরোপে বিশেষ করে একটা অপেরার টিকিট কিনতে গেলে তোমার 6 মাস আগে কিনতে হবে, এত ডিমান্ড। কারণ ওর একটা দর্শক, সে ওই জিনিস ওই রকম জিনিসই দেখতে চায়। সেরকমই হবে সিনেমার, একটা উন্নত মানের সিনেমা যেটা একটা শিল্পের সুষমা নিয়ে আসবে, সেটা দেখতে অনেক টাকা দিয়ে লোকে টিকিট কেটে যাবে। তাছাড়া অডিও ভিজুয়াল সিনেমা ঘরে ঘরে চতুর্দিকে, ইউটিউবে, ওটিটিতে নানান জায়গায় ছড়িয়ে রয়েছে। মানে আর ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষেও এটা বিরাট সমস্যা। এত সিনেমা আসে, কি করে সিলেকশন হবে? সিলেকশন কমিটির মেম্বাররা কত ছবি দেখতে পারে? এটা অবিশ্বাস্য ব্যাপার। ফলে এটা একটা, ওই জন্য বলছি সব সময় পরিবর্তনশীল। আচ্ছা, আপনাদের যে পরিক্রমা প্রসঙ্গে একটু আসি, মানে এই ছবিটা আপনার কাছে স্পেশাল কেন? তার কারণ পরিক্রমাটা আমি অনেকদিন ধরে ভাবনা চিন্তা হয়েছে, মাঝে মাঝে আটকে গেছে। তারপর শেষ মেশে আমরা যখন 19-20-তে ছবিটা শুরু করি, তারপর ইটালির শুটিংটা যখন শেষ হয়, তার মানে 1 সপ্তাহের মধ্যে ইটালিতে লকডাউন হয়ে যায়। আমরা কোনো রকমে ফিরে আসতে পেরেছিলাম। তারপরে লকডাউনের সময় ভারতীয় যে প্রযোজক ছিলেন, আমার ইটালিয়ান প্রডিউসারের কো প্রডিউসার, মানে সহযোগী প্রযোজক ভারতবর্ষে, ইন্ডো ইটালিয়ান প্রোডাকশন, তো অফিসিয়াল ইন্ডো ইটালিয়ান প্রোডাকশন, প্রথম অফিসিয়াল ইন্ডো ইটালিয়ান প্রোডাকশন। সেই প্রডিউসারের সমস্যা হয়ে যায়, হয়তো তার কোম্পানি লিকুইডেট হয়ে যায়, যা হয়েছে কোভিডের সময়। তখন এই ইটালিয়ান প্রডিউসার বিপদে পড়ে যায়, তাকে আবার নতুন করে লোক খুঁজতে হয়, নতুন করে সেগুলো 2 গভর্নমেন্টের মিনিস্ট্রি মানে লাল ফিতে দিয়ে পাস করাতে হয়। তো ফলে এটা না একটা টেস্ট অফ এন্ডুরেন্স। যার জন্য আমি কোভিড পিরিয়ড থেকে শর্ট ফিল্ম করেছি, ডকুমেন্টারি করেছি, কোনো ফিচার ছবি করিনি, কারণ নয়তো আমার এই প্রডিউসার ডুবে যেত। হ্যাঁ, তা এটা একটা মানে সে মনের জোর ধরে রেখে ছবিটা আমরা শেষ করেছি। এবং ছবিটার মানে একটা আমার মানে ইটালিয়ান আমার বন্ধু, সে একটা ছোট বাচ্চাদের জন্য গল্প লিখেছিল, স্টোরি অফ লালা। ওই লালা চরিত্রটা আমার খুব পছন্দ হয়, সেটাকে আমি ফ্রিলি অ্যাডাপ্ট করেছি আমাদের এখানকার প্রেক্ষিতে, যেখানে এই বাচ্চাটা হচ্ছে একটা বিস্থাপিত পরিবার থেকে, মানে আমাদের এখানে, এবং একজন ইটালিয়ান ফিল্ম মেকার এনভায়রনমেন্টাল ডিসপ্লেসমেন্ট নিয়ে ছবি করতে গিয়ে একটা হকার ছেলের সঙ্গে দেখা হয়। এই হকার ছেলেটির জীবনের গল্পে সে ঢুকে পড়ে। তার ফলে এটা আমার খুব প্রিয়, তার কারণ এই যে ছোট ছোট বাচ্চারা যারা প্রচন্ড তাদের কারেজ, যে আমার সবকিছু হারিয়ে যাওয়ার পরেও আমি নিজেকে দাঁড় করাবো, নিজের পায়ে দাঁড়াবো, আমার পরিবারকে সাহায্য করব। এই ছেলেটির যেরকম পণ করে বেরিয়ে গেছিল গ্রাম থেকে, বাবাকে 1 খণ্ড জমি কিনে দেবো, আর জমি মানে রিজার্ভারের জলে ডুবে গেছে। মানে ফলে এই ছবিটা আমার খুব প্রিয়, যে এই বাচ্চাগুলো আমার কাছে লিটল বিগ ম্যান, এদের সাংঘাতিক ক্ষমতা। এরকম 2টো বাচ্চার গল্প, মানে একটা ইটালিয়ান বাচ্চা যে তার মাকে হারিয়েছে, যখন এই ভদ্রলোক মেন যে প্রোটাগনিস্ট আলেকজান্ড্রো ইন্ডিয়াতে আসে, ছেলেকে নিয়ে আসতে পারে না, ছেলে স্কুল, তাতে ছেলে খুব প্রচন্ড মন খারাপ হয়, কারণ তার কিছুদিন আগে সে মাকে হারিয়েছে। তারপরে যে ছেলেটির সঙ্গে দেখা হয়, হকার বয়, সে কিন্তু তার মাতৃভূমি হারিয়েছে। ফলে এই দুটোর ব্যাপার, দুটো মিলিয়েই পরিক্রমা এই নামের সার্থকতাটা এখানে।
আর পরিক্রমা একটা হয়, সেটা আছে ছবিতে। নর্মদা পরিক্রমা একটা বহু প্রাচীন আমাদের একটা মানে এটা একটা তীর্থ দর্শন নয়, পবিত্র নর্মদাকে ঘিরে মানুষ পরিক্রমা করে, হাঁটে, রিচুয়াল দীর্ঘদিনের। তো সেটাও আছে। সেটা করতে গিয়ে এই মানুষগুলো নিজেদের জীবনের পরিক্রমার মধ্যে জিনিসটা ঢুকে পড়ে। এই হচ্ছে পরিক্রমা। এখন পরিক্রমা আমরা এখানে এশিয়ান প্রিমিয়ার করব, তার কারণ এটা রিলিজ হবে বোধহয় জানুয়ারি কি ফেব্রুয়ারি, অল ইন্ডিয়া রিলিজ, আর ইউরোপেও রিলিজ হবে। তার আগে ইউরোপিয়ান কোন একটা ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে, তারপরে ওখানে রিলিজ হবে। তা এটাতে আমি বেছে নিয়েছি আমার শহর কলকাতাকে। তাতে ইটালিয়ান প্রডিউসার এবং ইন্ডিয়ান প্রডিউসার সকলেই খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারের এই যে কেআইএফএফ এর তো আপনি চেয়ারম্যান, হ্যাঁ, এইবারের ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ কি? প্রধান আকর্ষণ মানে যেরকম কম্পিটিশনে অনেক ভালো ছবি আছে, তারপরে ওয়ার্ল্ড সিনেমাতে যে মানে যে সমস্ত ছবি মানে ইয়ে হয়েছে, সম্মানিত হয়েছে, পুরস্কৃত হয়েছে, সেই ছবিগুলো আছে। তারপরে কিছু যেরকম কিছু ছবি যেগুলো রেস্টোর্ড হয়েছে, মানে পুরনো ছবি, যেরকম ঈশানু, আরিবামের ঈশানু, তারপরে বারিন শাহ, 13 নদীর পারে, গিরিশ কাসারাওয়াল্লির ঘটাশ্রাদ্ধা, এরকম অনেক ছবি রয়েছে। সেগুলো ইন্টারেস্টিং যে নতুন প্রজন্ম ওই ছবিগুলোকে বেশ তখনকার মতো যেরকম ঝকঝকে তক্তকে দেখতে পাবে। এই নয় যে পুরনো প্রিন্ট, একটু রেস্টোর্ড প্রিন্ট, হ্যাঁ, এই দেখতে পাবে। যেরকম 35 মিলিমিটার প্রজেক্টর রাধাতে আমরা রেখে দিয়েছিলাম। এটা আমার একটা উদ্যোগ ছিল, আমি রূপায়ণ থেকে প্রজেক্টরটা নিয়ে এসেছিলাম, চালু আছে ওটা। ওটাতে উৎপলেন্দুর চোখটা দেখানো হবে, হ্যাঁ, কারণ উৎপলেন্দু চলে গেল আমাদের ছেড়ে, সুতরাং আমরা ট্রিবিউট, ওখানে চোখ দেখানো হবে 35 মিলিমিটারে একেবারে। এই সবগুলো। আরেকটা সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এবারের সেমিনার, আলোচনা সভা সারা সপ্তাহ ধরে করা হবে। তার সমস্ত তুমি পেয়ে যাবে ডিটেল, কি কি বিষয়বস্তু। তাতে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট আছে, আমাদের দেশের পার্টিসিপেন্ট আছে, যেমন জব্বার প্যাটেলকে আমি বলেছি এসে থিয়েটার এবং সিনেমা নিয়ে ওর অভিজ্ঞতা, ওর সঙ্গে কথোপকথন করবে শ্রমিক বন্দ্যোপাধ্যায়। ফলে এগুলো খুব ইন্টারেস্টিং হবে। বাল্কি সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবে। বাল্কি অ্যাকচুয়ালি পুরনো অ্যাডম্যান, বহুদিনের অ্যাডভার্টাইজিং এর লোক, তারপরে অনেক কটা ছবি করেছে, ওই চিনিকাম, পা, আরো অনেক কটা ছবি করেছে, সাকসেসফুল ছবি। তা ওর এই কমিউনিকেশন নিয়ে আমার ধারণা, কারণ সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে তো সত্যজিৎ রায়কে নিয়ে বলতে হয় না, নিজের যে কোনো সাবজেক্ট মেমোরিয়াল লেকচার, হ্যাঁ, হয়তো প্রথমে একটুখানি মানিকদাকে স্মরণ করেন, তারপরে নিজের বিষয়টি। হ্যাঁ, এটা ও একটা কিছু নিশ্চয় কমিউনিকেশন নিয়ে বলবে। এইগুলোই হচ্ছে আকর্ষণ। এবং আমার মনে হয় যে ফেস্টিভ্যালে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, শুধুমাত্র ছবি দেখা নয়, ছবি নিয়ে আলোচনা, ইন্টারাকশন এবং ভাবনা চিন্তার আদান প্রদান করা। তাতে মানে যারা দর্শক তারা সিনেমা দেখা ছাড়াও আরো অনেক অন্য কিছু পেতে পারেন। না, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যাল এখানে এবং কেরালাতে একটা সুবিধা রয়েছে, পুরোটাই গভর্নমেন্ট স্পন্সার্ড, কোনো স্পন্সর আমাদের জোগাড় করতে হয় না। বলে এটা তো একটা বিরাট সুবিধে। মানে যেরকম অনেক সময় মামিতে মুম্বাই ফেস্টিভ্যাল বারবার স্পন্সর চেঞ্জ হয়েছে, কখনো জিও, কখনো আরেক কোম্পানি, তাদের আবদার তো থাকবেই, হ্যাঁ, কিন্তু এখানে সেটা নেই। আর এখানে ছবি সিলেকশনের ব্যাপারে সরকার টাকা দেয়, কিন্তু কখনোই নাক গলায় না। তারা দায়িত্ব নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটা করেন, হ্যাঁ। ফলে এইটা একটা বিরাট সুবিধে, একটা ফুললি স্পন্সার্ড মানে ফেস্টিভ্যাল। আর আরেকটা বড় ব্যাপার, তপনদার শতবর্ষ। তপনদার শতবর্ষ আমরা বেশ কটা রেস্টোর্ট ছবি দেখাচ্ছি, আলোচনা সভা হবে, এবং 11 তারিখ তপনদার যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এখনো আছেন তাদের ফেলিসিটেট করা হবে, টেকনিশিয়ান যারা আছেন তাদের করা হবে। উদ্বোধনী ছবিও তো তপনদার ছবি আমরা সিলেক্ট করেছি, কারণ তপনদার শতবর্ষ, এবং গল্প হলে সত্যি একটা আশ্চর্য ছবি, এখনকার লোক দেখলে অবাক হয়ে যাবে।
কি অসাধারণ একটা সিরিয় কমেডি করেছিলেন তপনদা। আর এইসব ছবি তো বড় পর্দায় দেখার সুযোগ হয় না, মানে আমরা টিভিতেই দেখেছি আর কি। হ্যাঁ, সেই ইউটিউবে দেখা যায়, কিন্তু বড় পর্দায় দেখলে তার অন্য আনন্দ আছে। ঠিকই। আর এই তপনদার হরিসাধন দাশগুপ্ত শতবর্ষ, ওনার একটা ডকুমেন্টারি এবং একই অঙ্গে এত রূপ দেখানো হবে। একটা একই অঙ্গে এত রূপ দেখলে লোকে বুঝতে পারবে তখনকার দিনে কি আধুনিক ছবি করেছিলেন উনি। আধুনিক অর্থে মানে একেবারে তখনকার যে ধরনের ছবি হতো তার বাইরে একটা গল্প, ট্রিটমেন্টও আলাদা। যাই হোক, এগুলো সব দেখতে পাবেন আপনারা সব। যেমন আমার যেমন আপনার কথা শুনেতেই মনে হলো, আমি জাস্ট একটু অ্যাড করছি যে ধরুন 1861 থেকে 1870 মানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঠিক তেমনি সিনেমার ক্ষেত্রেও বোধহয় এই যে শতবর্ষ মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহারাও সেই এইরকমই একটা জন্ম নিয়েছে। পরের বার ঋত্বিকদার, পরের বছর ঋত্বিকদার, ঋত্বিক ঘটক। হ্যাঁ, সুতরাং সেইটা। আচ্ছা, আর কিছুদিন পরে গৌতম ঘোষের শতবর্ষ। একটা শেষ প্রশ্ন, যে যেমন ধরুন একটা সময় যেমন আপনি বললেন গিরিশ কাসাওয়ালি কথা বললেন, বা আদুর গোপাল কৃষ্ণন ছিলেন, আপনি উৎপলেন্দু, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আপনার ছবি লোকার্নোতে, ভেনিসে, তারপরে আপনার পাড়ে আন্তর্জাতিক পুরস্কার পেল নাসিরুদ্দিন শাহ। সেই তুলনায় যেমন ধরুন পায়েল কাপাডিয়ার যে অল উই ইমাজিন ইজ লাইট এখন পুরস্কার পেয়েছে কলকাতায়, আমাদের খুব আনন্দ হয়েছে। কিন্তু ভারতীয় ছবির সেই আন্তর্জাতিক স্বীকৃতি বা আন্তর্জাতিক যে চলাচল, সেইটা কি চ্যালেঞ্জড আজকের দিনে? একটু চ্যালেঞ্জ। তার কারণ এটা ফিল্ম ফেস্টিভ্যালের লোকরাই বলে যে সেরকম খুব কম ভালো ভারতীয় ছবি পাচ্ছি আমরা। একটা সময় যেমন আমার 4 বার আমি কানে অফিসিয়াল সিলেকশন হয়েছে, 4 বার ভেনিসে, এই পরপর সেই সুযোগগুলো এসেছিল বলে আমরা ওখানে গিয়ে আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম, তাই না? মানে আমার ছেলে নতুন ছবি, আমার ছেলে ঈশানের নতুন ছবি রটারডামে সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, তো এখন রটারডাম ওয়ার্ল্ড প্রিমিয়ার চেয়েছে, যার জন্য ও কলকাতায় দিয়েও উইথড্র করে নিল। হ্যাঁ, কারণ সত্যি তো আমি ওকে বললাম যে রটারডাম তোকে তোর চোখ খুলে দেবে, মানে ওখানে গেলে আরো কত রকম লোকের সঙ্গে আলাপ হবে, এটা ভীষণ দরকার। মানে নিজের দেশের বাইরে বেরোনো দরকার সিনেমাটাকে বুঝতে গেলে। সিনেমার যে আন্তর্জাতিক একটা চেহারা রয়েছে, আমার কলকাতা বসেও দেখতে পারি, কিন্তু একটা ফেস্টিভ্যালে ইয়াং ছেলেমেয়েদের যাওয়া উচিত। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তো একটা অন্য দুনিয়া। হ্যাঁ, একেবারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ছবিগুলো দেখবে, আমার ছবি দেখবে। হ্যাঁ, নিশ্চয়ই।